হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করব 15th ডিসেম্বর থেকে 18th ডিসেম্বর পর্যন্ত তোমাদের মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি টোটাল যে যতগুলো প্রশ্ন হয়েছে তার মধ্যে আমি 115টা কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম, যেটা তোমাদের সেপারেটভাবে আমি বানিয়ে দিয়েছিলাম প্রত্যেক শিফটের। তো সেটাই একসাথে কালেক্ট করে এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। এনটিইউসি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো দেখে নেবে, কারণ এই সব প্রশ্নগুলোই তোমাদের টিসিএস কন্ডাক্ট করছে। এনটিপিসি তোমাদের টিসিএস নেবে, গ্রুপ ডিও তোমার ধরে নাও 90% যে টিসিএসই নেবে। তো এনটিপিসি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে। ওকে, আমি এক জায়গায় কালেক্ট করে দিচ্ছি ভিডিওটা, এবং তোমাদের আরেকবার রিভাইজও হয়ে যাবে যারা আগের ভিডিওগুলো দেখেছো। তো একটু দেখে নাও। সবার প্রথম প্রশ্ন দেখো এখানে যেটা রয়েছে, কি বলেছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019-এ কতগুলো দেশ অংশগ্রহণ করেছে। তো মনে রাখবে যারা শুধু এটা তোমাদের মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, এর আগে তোমাদের যে লাইভ মক টেস্টের ক্লাসগুলো নিতাম সেখানে আমি টিসিএস লাস্ট যে এক্সামটা নিয়েছিল সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল। ওকে, 2020 সিএইচএসএল, যেটা এক মাস আগেই তোমাদের পরীক্ষা হয়েছিল। তো সেখানে তারা প্রশ্নটা এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন দিয়েছিল। একটা প্রশ্ন তোমাদের মনে রাখবে, যে যারা দেখেছো ঠিক আছে, যারা দেখোনি তোমাদের বলে রাখি। তো একটা প্রশ্ন এসেছিল যে সেমিফাইনালে ভারত কার কাছে হেরে গেছিলো। একটা প্রশ্ন ছিল যে ফাইনালে কে জিতেছিল। ওকে, এইরকম টাইপের প্রশ্ন তোমাদের ছিল ওইগুলোতে, সিএসএস সেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে দিয়েছে যে কতগুলো দেশ অংশগ্রহণ করেছে, মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তোমাদের পুরো টপিকটা পড়ে যেতে হবে। তো দেখো টোটাল 10টা দেশ এটার জন্য তোমার অংশগ্রহণ করেছিল। এটা হোস্ট করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। দেখো শুধু ইংল্যান্ড নয় কিন্তু, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস যে অপশনটা তোমার লেখা থাকবে পরীক্ষায় সেটাই কিন্তু আসল অ্যান্সার হবে। এরপর দেখো উইনার্স হচ্ছে ইংল্যান্ড, রানার্স আপ হচ্ছে নিউজিল্যান্ড, প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের, মোস্ট রান রোহিত শর্মা 648 রান করেছিল, সবথেকে বেশি উইকেট নিয়েছিল মিচেল স্টার্ক 27 উইকেটস, অস্ট্রেলিয়া থেকে বিলং করছে। তোমার যদি প্রশ্ন আসে কেন উইলিয়ামসন কোন কান্ট্রি থেকে, মিচেল স্টার্ক কোন কান্ট্রি থেকে, আই হোপ এবার তোমরা অ্যান্সার করবে। জওহরলাল নেহেরু তিনি প্রধানমন্ত্রী হিসেবে কার্যকাল কত। তো জওহরলাল নেহেরু তিনি মনে রাখবে তিনি 15th অগস্ট থেকে 27th মে হবে, সরি এখানে মেটা লেখা হয়নি, তো 27th মে 1964 পর্যন্ত তিনি তোমার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর নিম্নোক্ত কোনটি অর্গানিক অ্যাসিড। তো অপশানে যেটা ছিল সেটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। তো মনে রাখবে সালফোনিক অ্যাসিড। এবং যে সমস্ত ফ্রুট জাতীয় অ্যাসিডগুলো রয়েছে, বিভিন্ন ফ্রুটে যে অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে তোমার অর্গানিক অ্যাসিড। নেক্সট ফুড সার্কেল বা ফুড চেন যেটাকে বলে থাকি, সেইখান থেকে একটা প্রশ্ন ছিল, কী প্রশ্ন ছিল আমি জানতে পারিনি। তো তোমাদের এই ফুড সার্কেলটা পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। এরপর দেখো প্রশ্ন ছিল পরবর্তী নিম্নোক্ত কোনটি উভয়ধর্মী অক্সাইড। কোনটা অপশন ছিল আমি জানি না, তো তোমাদের পরীক্ষায় যেটা অপশনগুলো থাকতে পারে তার মধ্যে আমি তোমাদের অ্যান্সারগুলো করে দিচ্ছি। দেখো জিঙ্ক অক্সাইড, জেডএনও, এই শর্ট ফর্মগুলো মানে কেমিক্যাল ফর্মুলাগুলো জেনে রাখবে। অনেক সময় নাম না দিয়ে এই ফর্মুলাগুলো দিয়ে দেয়। ওকে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, লেড মনোক্সাইড PbO, ওটা বড় হাতের হবে। ওকে, এবার উভয়ধর্মী অক্সাইড কাকে বলে, যে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল সৃষ্টি করে তাকে উভয়ধর্মী অক্সাইড বলে। আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী। তো আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নিম্নোক্ত কোনটি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ নয় বলেছে। ওকে, তো এখানে কী অপশন ছিল আমার জানা নেই। তো এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এর মেন কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার, মানে তোমার পেট্রোলিয়াম আমরা সব থেকে বেশি ব্যবহার করছি, কয়লা ব্যবহার করছি, তো এগুলো সব হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এগুলো অধিক ব্যবহারের ফলে প্রচুর পরিমাণ তোমার ধোঁয়া উৎপন্ন হচ্ছে বা বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে, যেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে। নেক্সট যেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে গাছপালা কেটে ফেলা। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ঘরবাড়ি করার জন্য বন জঙ্গলগুলো কেটে দেওয়া হচ্ছে, সেটার ফলে কী হচ্ছে, যে বনদূষণ হচ্ছে। তোমাদের পুরো মানে গাছপালা কেটে বলে যে পরিমাণ অক্সিজেনটা সেখান থেকে আসতো সেটা আর আসছে না, ফলে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এরপর দেখো যানবাহন থেকে প্রচুর পরিমাণ দূষণ উৎপন্ন হয়, বিভিন্ন কলকারখানা যেগুলো রয়েছে সেখান থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়। তো এইসব কারণ হচ্ছে তোমার বিশ্ব উষ্ণায়ন। ভারতে এবং আর এখানে তোমরা একটা মনে রাখবে যে আমরা সূর্যের আওয়াজ সোলার সেল দিয়ে যে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে সেটা তোমার সবথেকে ভালো, তোমার সেটাতে কোনো রকম গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ নয়, এগুলো মনে রাখবে। তারপর বিভিন্ন জলবিদ্যুৎ যেগুলো রয়েছে সেগুলো কোনো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ নয়, এগুলো মনে রাখবে। ভারতের সবথেকে বেশি দূষণের কারণ কী। তো মনে রাখবে ভারতের সবথেকে বেশি দূষণের কারণ হচ্ছে বায়ু দূষণ। বিভিন্ন কলকারখানা থেকে প্রচুর পরিমাণ বিষাক্ত গ্যাস নির্গত হয়, যেটার জন্য সবথেকে বেশি পরিমাণ বায়ু দূষণ। তারপরে তো যানবাহন রয়েছে।
নিম্নোক্ত কোনটি ভারতের লার্জেস্ট ওয়াইন ফার্ম? তো ভারতের লার্জেস্ট ওয়াইন ফার্ম হচ্ছে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দেখো কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত, মনে রাখবে। এবং এটার নাম হচ্ছে মেপেলডাল ওয়াইন ফার্ম। এর ক্যাপাসিটি হচ্ছে 1500 মেগাওয়াট। যখন ওয়েব পেজ ওপেন করা হয় সবার প্রথম কোন পেজ ওপেন হয়? তো মনে রাখবে হোম পেজ ওপেন হয়। ইউনিভ্যাক এর ফুল ফর্ম কি? দেখো কম্পিউটার রিলেটেড প্রশ্ন, তো এটা মনে রাখবে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ওকে। হার্ড ওয়াটার মানে যেটা খড় জল বলে থাকি থেকে সফট ওয়াটার মানে হচ্ছে মৃদু জল পরিবর্তন করতে নিম্নোক্ত কোনটা ব্যবহার করা হয়? তো মনে রাখবে ওয়াশিং সোডা ব্যবহার করা হয়। অনেক সময় অপশানে থাকে সোডিয়াম কার্বনেট, তো সোডিয়াম কার্বনেটকে ওয়াশিং সোডা বলা হয়, এটা যেন মনে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, এল নিনো কি? তো এল নিনো হচ্ছে উষ্ণ জলধারা বা প্রশান্ত মহাসাগর। নিম্নোক্ত কোনটি নেটওয়ার্ক টোপোলজি? দেখো নেটওয়ার্ক টোপোলজি 5 ধরনের হয়, কী কী সেটা তোমরা দেখে রাখো। বাস, স্টার, হাইব্রিড, মেশ, রিং। এগুলোর মধ্যে যেটা তোমার অপশানে থাকবে সেটা তোমার সঠিক অ্যান্সার হবে। কম্পিউটার থেকে প্রশ্ন এটা। এরপর তোমাদের বারবার বলছি এই সংজ্ঞাগুলো একটু দেখে নেবে। দেখো এই আইসোবার কি, এর সংজ্ঞাটা দেওয়া ছিল। মানে যেটা দেওয়া ছিল যেসব পরমাণু ভর সংখ্যা পরস্পর সমান কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমান নয় তাকে কি বলে, এইরকমভাবে প্রশ্নটা ছিল। তো সেটাকে মনে রাখবে, সেটাকে বলা হয় আইসোবার বলে। ব্যাংকে রেগুলেশন কী করে? তো এটাও তোমাদের একদম কমন আমাদের প্রশ্ন। আরবিআই ব্যাংকে রেগুলেশন করছে। তো র মেটেরিয়াল এটা ইকোনমিকে কোন সেক্টরের মধ্যে পড়ছে? তো সবার প্রথম মনে রাখবে র মেটেরিয়াল এটা আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। এবার তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে হয়তো পরীক্ষাটা দিতে গেছিলো, সে বলেছে কি প্রশ্নটা এরকম ছিল যে এই র মেটেরিয়ালটা যখন কোনো কারখানায় ব্যবহার করা হয়, ওকে, কাঁচা মালটা যখন কোনো কারখানায় ব্যবহার করা হচ্ছে অন্য কিছু তৈরির জন্য, তখন সেটা কোন সেক্টরের মধ্যে পড়ছে? তো তখন মনে রাখবে সেটা এটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। ওকে, তো সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে, এটা মনে রাখো। পরবর্তী প্রশ্ন, কোন মেট্রো ওয়েস্ট টু এনার্জি থেকে পাওয়ার নিয়ে চলে ভারতের প্রথম প্রজেক্ট? তো যেসব বর্জ্যগুলো রয়েছে সেখান থেকে এনার্জি নিয়ে ওয়েস্ট টু এনার্জি থেকে পাওয়ার নিয়ে প্রথম ভারতের প্রথম প্রজেক্ট হচ্ছে ডিএমআরসি, মানে হচ্ছে দিল্লি মেট্রো যেটা ডিএমআরসি, সেটা হচ্ছে এটা অ্যান্সার। তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ছিল। নিম্নোক্ত কোন রোগের টিকা নেই? তো দেখো এখানে আমি যেটুকু পেয়েছি সেটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এই রোগের কোনো রকম কোনো টিকা নেই, কিন্তু সেই যে বললাম এর আগে প্রশ্নটা, সে বললো অন্য একটা কোনো অপশান ছিল। তো তোমরা অবশ্যই এটা একটু সার্চ করে দেখে নেবে যে কোন কোন রোগের টিকা হয় না। ওকে, পরীক্ষার আগে দেখে যাবে, তোমাদের আলাদা অপশান থাকতে পারে। এবার দেখো সবথেকে বেশি স্টোরেজ ক্ষমতা কার রয়েছে? তো সবার প্রথম আমি ছোট থেকে বড় পর্যন্ত দিয়েছি। কিলোবাইট সব থেকে ছোটো, তারপরে মেগাবাইট মানে হচ্ছে এমবি, তারপরে হচ্ছে তার থেকে বেশি হচ্ছে গিগাবাইট বা জিবি, জিবির থেকে বড় হচ্ছে টেরাবাইট মানে হচ্ছে টিবি, তার থেকে বড় হচ্ছে পেটাবাইট পিবি, এর থেকে বড় হচ্ছে এক্সাবাইট যেটাকে ইবি বলা হয়, তার থেকে বড় হচ্ছে জেটাবাইট জেবি, এবং সব থেকে বড় হচ্ছে ইয়ট্টাবাইট, ওকে, ওয়াইবি। বিসিডি ফুল ফর্ম কি? তো বিসিডির ফুল ফর্ম মনে রাখবে বাইনারি কোডেড ডেসিমেল। গহিরমাথা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? তো এই ধরনের প্রশ্ন আসছে। তো গহিরমাথা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা মনে রাখবে অলিভ রিডেল টার্টাইল এটার জন্য বিখ্যাত। এবং আরেকটা প্রশ্ন আসতেই পারে তোমাদের, গহিরমাথা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে রয়েছে? তো মনে রাখবে এটা রয়েছে উড়িষ্যা রাজ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করে? চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট এটা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। রাইট টু ইকুয়ালিটি মনে হচ্ছে সমান অধিকার, নিম্নোক্ত কোনটির সাথে সম্পর্কিত? তো মনে রাখবে রাইট টু ইকুয়ালিটি বা সমান অধিকার এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, এবং সমান অধিকার রাইট টু ইকুয়ালিটি মৌলিক অধিকারের ধারা 14 থেকে ধারা 18 মধ্যে রয়েছে, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। এবং মৌলিক অধিকার এটা মনে রাখবে আর্টিকেল 12 থেকে 35। এটার জন্য খুব ভালোভাবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা অনেকজনই দেখেছো আশা করি, তো খুব ভালো লাগবে তোমাদের, সেটা দেখে নিও। পরবর্তী প্রশ্ন, যখন পিছনের দিকে হেলে পড়েন তখন বাসটি চলতে আরম্ভ করে, এর কারণ হলো কি? যাত্রী পিছনের দিকে হেলে পড়েন যখন বাসটি চলতে আরম্ভ করে, এর কারণ কি? কারণ দেখো বাসটা যখন দাঁড়িয়ে থাকে তার ভেতরেও যখন যে কোনো ব্যক্তি বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন তার মধ্যে কি থাকে? তার মধ্যে স্থিতিজাদ্য সঞ্চিত থাকে। এবার গাড়িটা যখনই সামনের দিকে তোমার চলতে শুরু করে তার মধ্যে একটা তোমাদের জাড্য কাজ করে, গতি জাড্য তখন তার মধ্যে ক্রিয়েট হতে থাকে, কিন্তু যে বসেছিল তার মধ্যে তখনও স্থিতিজাদ্য থাকে, সেই জন্য যাত্রীটা পেছনের দিকে হেলে পড়ে। ওকে, তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার স্থিতিজাদ্য। এবং এটা তোমার
নিউটনের প্রথম ল বা ল অফ ইনার্সিয়ার মধ্যে পড়ছে। আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আছে, সেটা মনে রাখবে। অনেক সময় প্রশ্ন কি, যে একটা চলন্ত গাড়ি রয়েছে, কেউ একজন বসে রয়েছে, গাড়িটা যাচ্ছে মনে করো, কিন্তু গাড়িটা যখন স্টপ হয় তখন যাত্রী সামনে দিকে হেলে পড়ে। কারণ কি? কারণ গাড়িটা যখন চলছে, যাত্রীটা তার সাথে যখন একই সাথে তোমার যাচ্ছে মনে করো, গাড়িটার মধ্যে রয়েছে, তো তার মধ্যে কি হয়, গতিশক্তি ক্রিয়ার মধ্যে সে চলছে। এবার কি, গাড়িটা যখনই দাঁড়িয়ে যায়, গাড়িটা তো দাঁড়িয়ে গেল, কিন্তু যাত্রীর মধ্যে তখনও সেই বেগটা থেকে থাকে। তো সেটার জন্য কি বলে, গতিজাড, তোমার গতিজাড্য যেটা বলে, সেই গতিজাড্যের জন্য যাত্রী সামনে দিকে হেলে যায়। তো দুরকম প্রশ্ন, এই দুটো মানে কনফিউজ হয়েও না, তোমাদের পরীক্ষার প্রশ্নটা পড়বে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। নিউটনের প্রথম সূত্র কি বলেছে, যে প্রত্যেক বস্তু স্থিতিশীল বা গতিশীল থাকে যতক্ষণ না পর্যন্ত বল প্রয়োগ দ্বারা সেই অবস্থার পরিবর্তন ঘটানো হয়েছে। ওকে, ডিসপ্লেসমেন্ট বা সরণ থেকে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল জানতে পারিনি, তো সেটা তোমরা নিজে থেকে পড়ে নেবে, এই সরণ সম্বন্ধে সমস্ত ডিটেলস। ডেমোক্রেসি বা লোকতন্ত্র কি, সেটা তোমার কাছে জানতে চেয়েছিল। তো দেখো, পুরো জনগণ বা একটি রাষ্ট্রের সমস্ত যোগ্য সদস্যদের সাধারণ একটি নির্বাচন প্রতিনিধিদের মাধ্যমে সরকার ব্যবস্থা, এটাকে বলা হয় ডেমোক্রেসি। ওকে, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? তো মনে রাখবে, অসহযোগ আন্দোলন এটা শুরু হয়েছিল 1920 সালে, এটা রদ করে দেওয়া হয়েছিল 1922 সালে। কেন রদ করে দেওয়া হয়েছিল? এটা কারণ চৌরিচৌরা ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার বা বন্ধ করে দেন। ওকে, এখানে একটা পুলিশ স্টেশন ছিল, সেখানে আগুন ধরে দেওয়া হয়েছিল এবং জ্বলন্ত তোমার কতজন পুলিশকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই কারণে অসহযোগ আন্দোলনকে রদ করে দেওয়া ছিলেন গান্ধীজি। ওকে, নিম্নোক্ত কোনটিতে সবথেকে বেশি পরিমাণ থোরিয়াম পাওয়া যায়? তো এখানে বিভিন্ন রকম অপশন ছিল, কমন ধরনের স্যান্ড মধ্যে থোরিয়াম বেশি পাওয়া যায়, তো এটা অ্যান্সার হচ্ছে মোনাজাইট স্যান্ড। এটা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, লোহার উপর মরচে পড়া রোধ করার জন্য নিম্নোক্ত কোনটির প্রলেপ দেওয়া হয়? তো জিঙ্কের প্রলেপ, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়। এবং কোন পদ্ধতি? গ্যালভানাইজেশন পদ্ধতি। এটাও মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। এশিয়ান ফেডারেশন কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? তো মনে রাখবে, এশিয়ান ফেডারেশন কাপ 2023 এটা অনুষ্ঠিত হবে চীনে। ইউআরএল এর ফুল ফর্ম কি? তো ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। স্পেলিংগুলো একটু দেখবে, অনেক সময় মানে আমরা ভুল করে ফেলি, ভুল অপশান অ্যান্সার করে ফেলি। নিম্নোক্ত কোন ধাতুটি গরম জলের সাথে কোনো বিক্রিয়া করে না? দেখো, এটাও সেই তোমাদের যে পরীক্ষা দিয়েছিল সেই বলেছিল যে সে অ্যান্সার এখানে এটা হচ্ছে বেরিলিয়াম, কিন্তু সে বলেছিল বেরিলিয়াম অপশানে ছিল না, অন্য কোনো অপশান ছিল। তো তোমরা অবশ্যই এটা একটু দেখে নেবে, আর কোন কোন গরম মানে কোন কোন ধাতু গরম জলের সাথে বিক্রিয়া করে না। ওকে, পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে নিম্নলিখিত কোন ক্ষেত্রে রিজার্ভেশনের ক্ষেত্রে কোনো রকম মান্যতা দেওয়া হয় না? তো এটা যথাসম্ভব তোমাদের ডিফেন্স লাইন হতে পারে। তো এটার সঠিক কী অপশন ছিল আমার জানা নেই, তো তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সংবাদ কৌমুদি এর লেখক বা এডিটর কে ছিলেন? তো এটা মনে রাখবে, রাজা রামমোহন রায়। এবার কম্পিউটার থেকে আরেকটা প্রশ্ন, ফার্স্ট জেনারেশন কম্পিউটার কোনটা? তো ভ্যাকুয়াম টিউব এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ট্রানজিস্টার এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে থার্ড জেনারেশন, মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। ওকে, বলের সংজ্ঞা কী? সংজ্ঞাটা দেওয়া ছিল, তারপর তোমাকে বলতে বলেছিল যথাসম্ভব বলের সংজ্ঞাটা কী। তো দেখো, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বলা হয় বল বা ফোর্স। এবার এখানে দেখো, এখানে আমি আরেকটু ডিটেলস তোমাদের জন্য রেখেছি, সেটা তোমরা মনে রাখো যে বলের মান এবং অভিমুখ দুই আছে, তাই বল একটি ভেক্টর রাশি। তো বলের এসআই একক হচ্ছে নিউটন, এটা মনে রাখো। এরপর দেখো, ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন এটার প্রতিষ্ঠাতা কে? তো ডিপ্রেসড ক্লাস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে লালকেল্লায় কোন মিউজিয়াম তৈরি করা হয়েছে? তো দেখো, এটা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স, সবাই লাস্টে যে মিউজিয়ামটা তৈরি হয়েছিল সেটার নাম হচ্ছে আজাদি কে দিওয়ানে মিউজিয়াম, এবং তার এক মাস আগেই যেটা হয়েছিল সুভাষচন্দ্র বসু আইএনএ মিউজিয়াম। তো তোমাদের অপশানে যেটা থাকবে তোমরা সেটা অ্যান্সার করবে। ওকে, এরপর দেখো, কর্কট ক্রান্তি রেখা যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলে থাকি, এটা কোন রাজ্যের উপর দিয়ে গেছে? তো মনে রাখবে, আমি যতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে সবগুলোই তোমাদের বলে দিচ্ছি, মনে রাখবে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কী কী রাজ্য? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টা রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এবার প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এবার 3টে অপশান এখান থেকে পেয়ে যাবে, একটা অপশান আলাদা থাকবে, তো তোমাকে 8টাই মনে রাখতে হবে। পিএইচ এর ফুল ফর্ম কি? তো মনে রাখবে, পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এরপর দেখো, এমআইসিআর এর ফুল ফর্ম কি? তো
তো MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক লিঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি। গ্রিনিচ বুক অফ রেকর্ড 2019-এ নিম্নলিখিত কোন মেলাটি স্থান পেয়েছে? তো এটা মনে রাখবে, কুম্ভ মেলা স্থান পেয়েছে। এবার ফিজিক্সের একটা ম্যাথ ছিল, ফিজিক্সের ম্যাথটা কী দিয়েছে দেখো, এ কার ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইন 5 সেকেন্ড, ইটস ভেলোসিটি চেঞ্জ 18 km/h to 36 km/h, হোয়াট ইজ ইটস অ্যাক্সেলারেশন? তো এখানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ বার করতে বলেছে। ভেলোসিটি বা বেগ এখানে দিয়েছে কি, যে বেগ পরিবর্তন হচ্ছে 5 সেকেন্ডে 18 km/h থেকে তার বেগ বেড়ে হয়ে যাচ্ছে 36 km/h 5 সেকেন্ডের মধ্যে। ওকে, এখানে এবার ত্বরণ কত সেটা তোমার কাছে জানতে চেয়েছে। এটার অ্যান্সার হচ্ছে 1 m/s²। কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা একটু দেখে নাও। সবার প্রথম দেখো, প্রাথমিক বেগ আমরা ইউ দিয়ে ডিনোট করছি এখানে, ওকে, এবং শেষ বেগ ভি দিয়ে ডিনোট করছি। প্রাথমিক বেগ কত ছিল? 18 থেকে বেড়ে 36 হয়েছিল। তো 18 km/h, এবার km/hটাকে আমাদের মিটার/সেকেন্ডে নেওয়া হবে, কারণ 5 সেকেন্ডের মধ্যে তার বেগটা পরিবর্তন হয়েছে। ওকে, তো 18 ইন্টু, এবার আমরা জানি km/hকে মিটার/সেকেন্ড করতে গেলে কী হয়, 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। তো 18 ইন্টু 5-এর 18, 18 কেটে যাবে, 5 পড়ে থাকবে, 5 মিটার/সেকেন্ড। এটা প্রাথমিক বেগ পেয়ে গেলাম। শেষ বেগ ভি আমাকে বার করতে হবে, 36 km/h হবে, এটা এস হয়ে গেছে, এটা এইচ হবে। ওকে, এটাকে আমাকে মিটার/সেকেন্ডে করতে হবে, তাই 36 ইন্টু 5/18, একই ব্যাপার, মানে km/hকে মিটার/সেকেন্ডে আমি কনভার্ট করে নিলাম। এটা কাটাকাটি করলে 18 18, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 মিটার/সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ পেয়ে গেলাম, শেষ বেগ পেয়ে গেলাম, সময় দেওয়া রয়েছে। এবার আমাকে একটা খালি এইখানে এই ফর্মুলাটা পুট করতে হবে, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার দেখো, ভি হচ্ছে কি, শেষ বেগ। শেষ বেগ কত এখানে? 10 মিটার/সেকেন্ড, সেটাই লিখেছি। তারপরে দেখো, ইউ হচ্ছে প্রাথমিক বেগ 5 মিটার/সেকেন্ড, তো 5 লিখলাম। তারপরে প্লাস রয়েছে, প্লাস দিলাম। এ আমাকে বার করতে হবে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ আমাকে বার করতে হবে। এবং তোমার টাইম হচ্ছে 5 সেকেন্ড, টাইম হচ্ছে 5 সেকেন্ড, সেটা দেওয়া রয়েছে। এবার ক্যালকুলেশন করলে এ ইকুয়াল টু 1 বেরোবে, তাহলে 1 মিটার/সেকেন্ড²। বুঝতে পারলে প্রত্যেকে? না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দেবো। নিম্নলিখিত কোনটি ভাইরাস গঠিত রোগ? তো অপশানে যেটা ছিল সেটা হচ্ছে মাম্পস ভাইরাস। তো মাম্পস হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ। অঙ্গরীয় বিনিময় বইটি লেখককে? তো এটার লেখক হচ্ছেন ভূদেব মুখোপাধ্যায়, তিনি 1857 সালে বইটি লিখেছিলেন। কপি এর শর্টকাট কী কী? তো কপি করতে গেলে আমরা কোন শর্টকাট কি ইউজ করি? তো মনে রাখবে Ctrl+C, এটা ইউজ করি আমরা কপি করতে গেলে, এবং Ctrl+V আমরা ইউজ করি পেস্ট করার জন্য। রোম এর ফুল ফর্ম কি? রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, র্যাম এর ফুল ফর্ম কি কমেন্ট করে জানিও, যারা যারা এখনও পর্যন্ত দেখছো। 50 নাম্বার প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন পালন করা হয়? তো মনে রাখবে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর 5ই জুন। এবার দেখো, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019 হোস্ট করেছে কে? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এরপর কোনো একটি বস্তুকে একটি উচ্চতাজনক স্থান থেকে নিচে ফেলা হলো, এখানে স্থিতিশক্তি এবং গতিশক্তির কী পরিবর্তন হবে? তবে অপশানটা আমার জানা নেই, কিন্তু কী পরিবর্তন হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। গতিশক্তি বাড়তে থাকবে, স্থিতিশক্তি কমতে থাকবে। কেন হবে আমি তোমাদের বলে দিচ্ছি। মনে করো এটা একটা বিল্ডিং, এখানে কেউ একটা হাতে করে একটা বল নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, এইখানে যতক্ষণ দাঁড়িয়ে আছে, মানে হাত থেকে যতক্ষণ রয়েছে, ততক্ষণ এর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে স্থিতিশক্তি। এটা যখনই সে ছেড়ে দেবে, যখনই এটা নিচের দিকে নামতে থাকবে, তখনই এর মধ্যে গতিশক্তিটা যেটা রয়েছে সেটা বাড়তে থাকবে। এবার যখনই গতিশক্তি বাড়তে থাকবে, তখনই তোমার স্থিতিশক্তি কমতে থাকবে। তা সেটাই আমি তোমাদের এখানে লিখেছি, দেখো, যে গতিশক্তি বাড়তে থাকবে, স্থিতিশক্তি কমতে থাকবে। আবার যখন একদম গ্রাউন্ডে এসে পড়বে, যখন দাঁড়িয়ে যাবে, তখন তার মধ্যে আবার স্থিতিশক্তি হয়ে যাবে, গতিশক্তি 0 হয়ে যাবে। ওকে, COOH কোন ফাংশনাল গ্রুপে থাকে? তো এটা তোমাদের কেমিস্ট্রি থেকে প্রশ্ন। তো মনে রাখবি, COOH এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপের মধ্যে থাকে। বন্দে মাতরম কে লিখেছেন? তো মনে রাখবে, বন্দে মাতরম এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস? তো এগুলোর মধ্যে মনে রাখবে কী অপশান ছিল আমার জানা নেই। তো যেগুলো ইনপুট ডিভাইস সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক্স, এগুলো সবই হচ্ছে তোমার ইনপুট ডিভাইস। প্রিন্টার আউটপুট ডিভাইস। ওকে, তোমরা আরও 2-3টে আউটপুট ডিভাইসের কী অ্যান্সার হবে একটু কমেন্ট করে জানাতে পারো, আমিও দেখব। যে ভালো কমেন্ট করতে পারবে তার কমেন্ট আমি পিন পোস্ট করে দেবো। ওকে, কোন বছরে দেশের মধ্যে উৎপাদিত, কোনো বছরে দেশের মধ্যে উৎপাদিত মোট উপাদানের অন্তিম মূল্য, মানে হচ্ছে ফাইনাল গুডস, একে কী বলা হয়? তো একে বলা হয় GDP বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে,
তো এমন প্রশ্ন আসতে পারে জিডিপি ফুল ফর্ম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, এরপর দেখো পলিটিশিয়ান, এর সংজ্ঞা কি, তো তোমরা প্রত্যেকে একটু পড়ে নিও পলিটিশিয়ানের সংজ্ঞা বা পলিটিশিয়ান কাকে বলে, এটা আমি আর লিখিনি। এরপর আমরা যেটা ডিসকাস করবো, এতটুকু পর্যন্ত 15 ডিসেম্বরের কোশ্চেন আমরা হয়ে গেল। এবার আমরা ডিসকাস করবো 16 ডিসেম্বরের প্রশ্ন। তো এখানে দেখো মুসলিম লীগ কবে ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান করেছিল, এটা মনে রাখবে 16 আগস্ট 1946, এদিন মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান পালন করেছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছিল। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, তো এটা আমরা প্রত্যেকে জানি ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত, তো ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, খান আব্দুল গফ্ফর খান, আমাদের ডাব্লিউবিসিএস বা পিএসসি পরীক্ষায় অনেকবার এসছে, প্রত্যেকে আমরা জানি। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো শিডিউল রয়েছে, তো এখানে একটা জিনিস মনে রাখবে, ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছিল প্রথম, তখন তার মধ্যে 8টা শিডিউল ছিল, কিন্তু বর্তমানে 2020-তে 12টি শিডিউল রয়েছে। মনে রাখবে প্রশ্নটা, যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি শিডিউল রয়েছে, তো 12টি। যদি দেখে ভারতীয় সংবিধান যখন লেখা হয়েছিল তখন কতগুলো শিডিউল ছিল, তখন কী হবে 8টি, কনফিউজ হবে না। এটাও দেখো খুব ট্রিকি প্রশ্ন, ভুল করবে না। পৃথিবীতে কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে সেই বস্তুর ভর কত হবে, অনেকজনা ভুল করে 10 কেজি করে দিয়ে চলে আসবে, ওকে, কিন্তু ভুল। এটা কেন ভুল, দেখবে এখানে কি মনে রাখবে, মাস বা ভর এটা কখনোই চেঞ্জ হয় না, ওকে, চেঞ্জ হয় কি ওয়েট বা ওজনটা চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে দেখো সবার প্রথম একটা ফর্মুলা ডাব্লু ইকুয়াল টু mg, ওকে, এই যে ডাব্লু মনে হচ্ছে ওয়েট বা ভার, এম ইকুয়াল টু হচ্ছে ভর, এবং জি হচ্ছে তোমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এবার কি হয়, এই জি এর মানটা সবসময় পরিবর্তন হয়, মানে কলকাতায় যদি জি এর মান মনে করো 5 ধরে নেওয়া হয়, কিন্তু তুমি যদি দার্জিলিংয়ে যাও সেখানে জি এর মান কমে যাবে, ওকে, সেখানে হয়তো 4 হয়ে গেল, এরকমভাবে। তো ভ্যারি করে এই জন্য ওজন, মানে কলকাতা কারো যদি মনে করো ওজন যদি মনে করো 100 নিউটন হয়, তার দার্জিলিং গিয়ে তার 80 নিউটন হয়ে যেতে পারে, এরকমভাবে এটা ভ্যারি করে। এই এম এর ভ্যালু এইটা কখনোই পরিবর্তন হয়, এটা কলকাতাতেও যা, দার্জিলিংও তাই, চাঁদেও তাই, অন্য কোনো গ্রহতে গেলেও সেখানেও কিন্তু তাই, ওকে। তো সেই অনুযায়ী এটা অ্যান্সার কী হচ্ছে, তার ভর হচ্ছে 60 কেজি, ওকে। আবার প্রশ্ন যদি তোমাদের 2018-তে যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল, সেখানে এরকম দিয়েছিল যে কোনো বস্তুর ভর যদি 60 কেজি হয়, তাহলে তার চাঁদে তার ওজন কত, সেটা কী করে বার করবে, তাহলে চাঁদে তার তোমার মাস যেটা হচ্ছে 60 কেজি থাকবে, ওকে, কিন্তু তোমার যে ভারটা থাকবে তখন ওইখানকার জি এর মানটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে তোমার তত নিউটন এটার অ্যান্সার হয়ে যাবে। মহাত্মা গান্ধী প্রথম পলিটিক্যাল মুভমেন্ট কোনটি, তো অপশানে যেটা ছিল সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, ওকে। এরপর দেখো নিম্নোক্ত কোনটি সবচেয়ে নমনীয় ধাতু, হাইলি মিলায়েবল মেটাল, তো অ্যান্সার হচ্ছে গোল্ড, গোল্ড হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। এই প্রশ্নটা অনেকবার তোমাদের 2018 গ্রুপ দিতে এসে টিসিএসে বিভিন্ন পরীক্ষাতেই বারবার রিপিট হয়, তোমরা দেখবে তোমরা যদি লাইভ মক টেস্ট ক্লাসেগুলো কেউ করে থাকো, তোমরা দেখবে এই প্রশ্নগুলো রিপিট হতে থাকছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য যেটা রয়েছে, নিম্নোক্ত কোন মুঘল সম্রাট এবং তার স্ত্রীকে রঙ্গুনের জেলে রাখা হয়েছিল, তো এখানে মনে রাখবে শেষ মুঘল সম্রাট যিনি ছিলেন বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে এবং তার স্ত্রীকে রঙ্গুনের জেলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেখেছিল। হু লঞ্চ CRIO ক্রায়ো ইনস মেন্স ওয়ার্ল্ড কাপ, তো কে ক্রায়ো লঞ্চ করেছিল মেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা 2019 ছিল, মনে রাখবে ICC, এটা ক্রায়ো লঞ্চ করেছিল ICC ওয়ার্ল্ড কাপের সময়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ICCর ফুল ফর্ম। আরেকবার তোমাদের রিপিট করে নাও, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস হোস্ট করেছিল, উইনার্স ইংল্যান্ড, রানার্স আপ নিউজিল্যান্ড, কেন উইলিয়ামসন ম্যান অফ দ্য সিরিজ, রোহিত শর্মা সবথেকে বেশি রান করেছিল, মিচেল স্টার্ক সবথেকে বেশি উইকেট নিয়েছিল। সেকেন্ড প্রশ্ন দেখো, আরেকটা প্রশ্ন রিপিট হচ্ছে, সেকেন্ড জেনারেশন, আগে সেটা দেখেছিলাম ফার্স্ট জেনারেশন, এখানে সেকেন্ড জেনারেশন। তো আরেকবার দেখো, ফার্স্ট জেনারেশন হচ্ছে ভ্যাকুয়াম টিউব, সেকেন্ড জেনারেশন হচ্ছে ট্রানজিস্টার, থার্ড জেনারেশন হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এবং ফোর্থ জেনারেশন হচ্ছে মাইক্রো প্রসেসর। অলিম্পিক খেলাতে একক স্পর্ধায় মানে হচ্ছে সিঙ্গেল ইভেন্টে তোমার একমাত্র স্বর্ণপদক প্রাপ্ত ভারতীয় কে, তো মনে রাখবে অভিনব বিন্দ্রা, আমাদের সবথেকে অলিম্পিকের ক্ষেত্রে মানে ভারত স্বাধীনতা হওয়ার পর সবথেকে একক স্পর্ধায় একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন। এবং মনে রাখবে ভারতের আগে যে গোল্ড মেডেল পেয়েছিল সেটা হচ্ছে হকিতে, কিন্তু হকি তো সিঙ্গেল ইভেন্ট নয়, ওর মধ্যে 11 জন প্লেয়ার থাকে, তো সেই জন্য সিঙ্গেল ইভেন্টে পেয়েছেন অভিনব বিন্দ্রা। এবার তিনি 2008 সালে যে বেজিং অলিম্পিক হয়েছিল সেখানে তিনি পেয়েছিলেন।
10 মিটার্স এয়ার রাইফেল ক্যাটাগরিতে বা ইভেন্টে। এবার আমরা 17 ডিসেম্বরের কোশ্চেনগুলো ডিসকাস করব। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 84তম এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে জাপান, এটাও মনে রাখবে। ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনারকে, অ্যান্সার কী হচ্ছে সুনীল আরোরা, প্রচুরবার পড়িয়েছি তোমাদের। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর বিপক্ষে ভারতে কেরালা রাজ্য সুপ্রিম কোর্টে যে পিটিশন ফাইল করেছিল সেটা কোন ধারা অনুসারে? তো সেটা 131। লাইভ মক টেস্ট যে ক্লাস করেছিলাম সেখান থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ এটা। ওকে, মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। কোন রাজ্য চা বাগানের শ্রমিকদের জন্য হাউসিং প্রোগ্রাম চালু করেছে? তো এটা মনে রাখবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে। তরল পদার্থের বিন্দু আকারে গোলাকার রূপ ধারণ করার কারণ কি? তো বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? তো পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য এর গোলাকার আকৃতি হয়। সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল কে রয়েছেন? তো এটা অ্যান্সার হচ্ছে আনন্দ প্রকাশ মহেশ্বরী। সংবিধানের 8ম শিডিউল অনুযায়ী ভারতে কতগুলি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে? তো সংবিধানের 8ম শিডিউল অনুযায়ী ভারতে 22টি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে। 1 এপ্রিল 2020-তে করোনা ভাইরাস হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স পলিসি কে লঞ্চ করেছিল? তো এটা লঞ্চ করেছিল ফোনপে। উড়ন্ত এয়ারক্রাফট থেকে গ্রাউন্ড পর্যন্ত উচ্চতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো মনে রাখবে উড়ন্ত এয়ারক্রাফট মনে করো একটা প্লেন যাচ্ছে, এখানে একটা প্লেন যাচ্ছে, তো আমরা এই নিচে মনে করো একটা গ্রাউন্ড থেকে এই যে উচ্চতাটা কত সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এটা মনে রাখবে, এটা মাপা হয় অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আমরা প্রত্যেকে জানি তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত। নিম্নোক্ত কোন রাজ্য জনসেবা যোজনা চালু করেছে? দেখো এই যোজনা রিলেটেড প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণ আসে, তো এটা মনে রাখবে কর্ণাটক। 1983 সালের বিশ্বকাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ছিলেন? কপিল দেব ছিলেন 1983 সালের বিশ্বকাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন। বিদ্যুৎ চমকালে কোন গ্যাস উৎপন্ন হয়? তো এখানে উৎপন্ন হয় নাইট্রোজেন অক্সাইড, NOx। এরকমভাবে থাকে, অপশন থাকলে সেটা অ্যান্সার হবে নাইট্রোজেন অক্সাইড। 20 জানুয়ারি 2020-তে অস্ট্রেলিয়া কাকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়া দিয়ে সম্মানিত করেছেন? তো অ্যান্সার হচ্ছে কিরণ মজুমদার শ। বিলুপ্ত প্রাণীদের জীবাশ্ম অধ্যয়নকে কি বলা হয়? তো প্যালিওন্টোলজি বলা হয় বিলুপ্ত প্রাণীদের জীবাশ্ম অধ্যয়নকে। ব্ল্যাক ল্যাংস রোগটি সাধারণত কোথায় কাজ করা মানুষদের হয়ে থাকে? তো ব্ল্যাক ল্যাংস এটা হয়ে থাকে কয়লা খনিতে যারা কাজ করে যে সমস্ত কর্মীদের, সাধারণত তাদের এই রোগটি হয়ে থাকে। US ওপেন 2020 ওমেন সিঙ্গেল কে জিতেছেন? তো এটা জিতে দেখো নাওমি ওসাকা। এবার তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে মেন্স সিঙ্গেলকে জিতেছে, তো মেন্স সিঙ্গেল জিতেছে ডোমিনিক থিয়েম। পরবর্তী প্রশ্ন 87 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, এখানে রয়েছে WWW এর প্রতিষ্ঠাতা কে? তো টিম বার্নার্স-লি, তিনি WWW এটা প্রতিষ্ঠা করেছেন। এবার আমরা 17 ডিসেম্বর সেকেন্ড শিফটের কোশ্চেনটা ডিসকাস করিনি। ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু UK কে নিযুক্ত হয়েছেন? তো এটা মনে রাখবে গায়ত্রী ইশার কুমার, তিনি ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু UK বা ইউনাইটেড কিংডম নিযুক্ত হয়েছেন। ওয়ার্ল্ড পিস ডে, বিশ্ব শান্তি দিবস কোন দিন পালন করা হয়? 21শে সেপ্টেম্বর প্রত্যেক বছর বিশ্ব শান্তি দিবস পালন করা হয়। তেহরি ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তো এটা তোমাদের বারবার বলেছি, স্ট্র্যাটেজিক্যাল ভিডিওগুলো অবশ্যই দেখে যাবে। তো তেহরি ড্যাম এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? তো বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কবাডি। এরপর দেখো ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা সিট সংখ্যা কতগুলি? তো ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা সিট হচ্ছে 81টি, রাজ্যসভায় সিট হচ্ছে 6টি এবং লোকসভায় সিট হচ্ছে 14টি। আমাদের পশ্চিমবঙ্গ থেকে তোমরা একটু কমেন্ট করো পশ্চিমবঙ্গের বিধানসভার সিট কতগুলো, রাজ্যসভায় পশ্চিমবঙ্গের সিট কত, লোকসভায় বিধানসভার সিট কত, এগুলো একটু কমেন্ট করো যারা দেখছো। দিল্লির সুলতানির প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির সুলতানি শাসকের প্রথম মহিলা শাসক। নীতি আয়োগ কবে গঠন হয়েছিল? তো নীতি আয়োগ এটা হয়েছিল 1 জানুয়ারি 2015। দেখো প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণ কমন আসছে আমাদের 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্ট। কারণ কি ওগুলো সব প্রশ্ন যেগুলো সব TCS করেছে, এই একটাই কমন, বুঝতে পারছো? TCS প্রত্যেক প্রশ্ন রিপিট করছে প্রত্যেক পরীক্ষায়, তো তোমাদেরও সেরকমভাবে পড়তে হবে, না পড়লে পিছিয়ে যাবে। কোন নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করছে? তো কঙ্গো রিভার নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করছে। জ্ঞানপীঠ পুরস্কার 2019 কে পেয়েছেন? 2020 এখন পর্যন্ত দেওয়া হয়নি, তো মনে রাখবে আক্কিথাম আচুথান নামাবুথারি, তিনি 2019 সালের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। নাবার্ডের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে নাবার্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন গোবিন্দ রাজুলু চিন্টালা। DGCA ফুল ফর্ম কি? তো DGCA এর ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।
প্রথম কিষাণ রেল কোথায় চালু হয়েছিল? তো মনে রাখবে প্রথম কিষাণ রেল এটা চালু হয়েছিল দেবলালি মহারাষ্ট্র থেকে দানাপুর বিহার পর্যন্ত। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? তো প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে এনআইএক। এবার এনআইএকের ফুল ফর্মটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার। ওকে, এবার নেক্সট প্রশ্ন 101, কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটির একক কি? ফার্স্ট ক্লাস যেটা লাইফ সায়েন্সের 40টা ক্লাসে, লাইফ সায়েন্স বলছি, জেনারেল সায়েন্সের 40টা ক্লাস করেছি, ভিডিও ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবে, কমন পেয়ে যাবে। রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে কৌণিক বেগের একক। হরপ্পা নদী কোন নদীর তীরে রয়েছে? তো এটা মনে রাখবে রাভি নদীর তীরে বা রবি নদীও বলা হয়। ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠা হয়? 1954 সালে ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠা হয়েছিল? ললিত কলা একাডেমি 1954 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কমন, মনিকা বাত্রা কোন খেলার সাথে সম্পর্কিত? তিনি টেবিল টেনিস সাথে সম্পর্কিত। কেন প্রশ্ন এসেছে? কারণ তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। তোমাদের বারবার বলেছিলাম, তোমাদের ক্লাসও করিয়ে দিয়েছি, একদম কমন এসছে, যেন পরীক্ষা যেন ভুল করে এসো না। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড। ওকে, পরবর্তী প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছেন? তো এটা প্রতিষ্ঠা করেছেন গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। কোল্ড ড্রিঙ্কসের বোতলে নিম্নত কোন গ্যাসটি থাকে? তো কার্বন ডাইঅক্সাইড থাকে। পাল বংশের প্রতিষ্ঠা থাকে, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2020 কোথায় অনুষ্ঠিত হবে? তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2020 অনুষ্ঠিত হবে কাতার। এসএমপিএস এর ফুল ফর্ম কি? তো এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। ভারতের সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে কোনটির জন্য? তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য সবথেকে বেশি পরিমাণ বৃষ্টি হয়ে থাকে। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লেখককে? বুকসেন দাস থেকে প্রশ্ন। দামোদর বিনায়ক দামোদর সাভারকার বা বিডি সাভারকার যে থাকে সেটাই। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালন করা হচ্ছে? তো এটা পালন করা হচ্ছে 8 মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় পত্রিকা গেটের উদ্ঘাটন করেন? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জয়পুরে, রাজস্থানের জয়পুরে এই পত্রিকা গেট উদ্ঘাটন করেছিলেন। তো তোমার 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে এই 115টা কোশ্চেন আমি তোমাদের করিয়েছিলাম। আরেকবার তোমাদের রিভাইজ হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এখানে আর একটু দেখে নাও, তোমাদের জন্য আমি যে নোটটা বানিয়েছি স্পেশাল নোট, সেটা একটু তোমাদের ডিটেলসে বলে দিই। তো দেখো, সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 158 নম্বর মক টেস্ট, এটার আমি নাম দিয়েছি ভলিউম 1। এখানে 1500টা জিকে আছে, যেটা তোমাদের টিসিএস প্যাটার্ন, টিসিএস বিভিন্ন পরীক্ষা নিয়েছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এনটিএস, সিপিও, এই সমস্ত পরীক্ষা। তো সেখানে তোমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের কনস্টিটিউশন, ইকোনমি, স্ট্র্যাটেজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন হচ্ছে, সেগুলো এখানে রয়েছে। প্লাস টোটাল সেকেন্ড যে ভলিউমটা রয়েছে 159 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্ট, এখানে একদম লেটেস্ট পর্যন্ত, মানে লাস্ট যে টিসিএস পরীক্ষা নিয়েছে এসএসসি, সিএইচএসএল 2020, যেটা 2 মাসের আগে হলো। ওকে, তো সেটা পর্যন্ত একদম কমপ্লিট করে দিয়েছি। অবশ্যই তোমরা দেখবে এর মধ্যেও হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কোশ্চেন, মানে টোটাল 3000 জিকে যেটা টিসিএস তোমাদের জন্য নিয়েছে, পরীক্ষার আগে পড়ে যাবে। এখান থেকে ম্যাক্সিমাম পোর্শন তোমরা কমন রয়েছে, যেটা এই মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি প্রশ্নগুলো আমি তোমাদের করালাম। ওকে, এই প্রশ্নগুলো এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, ফ্রি, টাকা লাগবে না সেটার জন্য। ওকে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, পরীক্ষার আগে তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। এবং যাদের পিডিএফ লাগবে তোমরা পিডিএফটা কিনে নিও, পিডিএফটা তোমাদের বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং কেনার আগে একটা ডেমো পিডিএফও দেওয়া রয়েছে, এটা একবার দেখে নেবে যে পিডিএফটার মধ্যে কেমনভাবে অ্যান্সারগুলো রয়েছে, পিডিএফটা আমি কেমনভাবে সাজিয়েছি, তোমাদের পুরো একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, এরপর যে তোমাদের এনটিপিসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যে প্লেলিস্টগুলো কমপ্লিট করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রয়েছে। আমি তবুও পিডিএফটার মধ্যে দিয়ে দিচ্ছি, পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করতে হবে, 3000 জিকে এর মধ্যে আছে। ওকে, হয়ে গেল। কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, স্ট্র্যাটেজিকে ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে। এরপর দেখো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার করিয়েছিলাম, সেটা রয়েছে। এবং 2018 যে গ্রুপ ডে ছিল, সেখানে জেনারেল সায়েন্সের 15টা ক্লাস করিয়েছিলাম, সেই 15টা ক্লাসের এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এবং ডাইরেক্ট এই পিডিএফটা যারা ইনস্টল করবে, এই লিঙ্কের উপর ক্লিক করলে ডাইরেক্ট সেই পেজটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদের জন্য সমস্ত কিছু করে দিয়েছি। দেখো এরকমভাবে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, যাদের দরকার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ফ্রি অফ কস্ট এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং যারা এনটিপিসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যত রকমের প্রশ্ন বা পরীক্ষা হবে আমি প্রতিদিন তোমাদের প্রত্যেক সিট ওয়াইজ কোশ্চেনও করিয়ে দেবো, তাহলে যাদের পরীক্ষা পরবর্তীকালে আছে তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।